আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজ আপনারা হয়তোবা অনেক অবাক হচ্ছেন যে আমি কেন কথা বলছি। তো এর মেইন রিজনটা বলে দিই। আমাদের যে প্রধান, যিনি অদৃশ্য পরিচালনা করেন, ইম্পিরিয়র ওয়াফি, তিনি আজ ব্যস্ততার কারণে তিনি দেশের বাড়িতে গিয়েছেন। তাই আজ আমি শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য চেষ্টা করলাম যে অন্ধকারটা পরিচালনা করা, কারণ আপনারা অনেক ভালো সমর্থন দিচ্ছেন বর্তমানে। তো গাইস, বেশি দেরি না করে শুরু করি। তো আপনারা, আজকে আমি বেশি ভিডিওটা হয়তো বা বড় করতে পারবো না, দেখা যাক যতটুকু করতে পারি আপনাদের জন্য করা যায় আর কি, দেখা যাক। তো আজকে আমাদের হাতে দুটো ঘটনা আছে, সময় থাকলে শুনিয়ে দেব। তো সরাসরি দেরি না করে চলে যাচ্ছে আমাদের ঘটনাগুলোতে। স্টে টিউন উইথ অন্ধকার। এই ঘটনা শুরুর পূর্বে বলে দেই আপনাদেরকে যে আপনারা যদি আপনাদের ঘটনাগুলো পাঠাতে চান আমাদের কাছে, আমরা আপনাদের হয়ে পড়ব, এবং অবশ্যই তা সত্য ঘটনা পাঠাবেন। আমরা মিথ্যা কোনো গল্প শোনাতে ইচ্ছুক নই। আর অন্ধকার টিম কোনোভাবেই মদ, সিগারেট, গাঁজা বা কোনো নেশা জাতীয় দ্রব্য সমর্থন করে না। ঘটনার সুবিধার্থে অনেকে ব্যবহার করে থাকেন, কিন্তু এটা ব্যবহার করবেন, সমস্যা নেই, কিন্তু সমর্থিত নয়। তো আমাদের যেভাবে ইমেল করবেন, ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি। আপনারা ইমেলে যে কম্পোসে টিপ দিবেন, সেখানে গিয়ে আপনারা অন্ধকার 909@gmail.com লিখবেন। তো স্পেলটি আমি বলে দিচ্ছি, সরি গাইস, একটু দাঁড়ান। তো আবার বলছি স্পেলটি, ONDHOKAR 909.gmail.com ONDHOKAR 909@gmail.com। তো গাইস, আজকে একটু মিস্টেক করে ফেললাম, কারণ অনেক দিন ধরে অন্ধকার টিমে আমি অনেক ব্যস্ত মধ্যে ছিলাম বিভিন্ন কারণে। তো বেশি অপ্রাসঙ্গিক কথা হয়তো বা বলে ফেলেছি। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন রাহিল ভাই। তো তার ঘটনাটি হচ্ছে বিশ্বের জনপ্রিয় হন্টেড প্লেস নিয়ে। তো প্রথমে তিনি 1 নম্বর লিখেছেন, বানগড় ফোর্ট, ভারতের সবচেয়ে ভয়ঙ্কর দুর্গ, রাতে প্রবেশ নিষিদ্ধ। 2 নম্বর, টাওয়ার অফ লন্ডন, ইংল্যান্ড। এখানে অনেক রাজপরিবারের মৃত্যুদণ্ড হয়েছে। মানুষ বলে নিহত রাজাদের আত্মা এখনো ঘুরে বেড়ায়। ট্রান্সিলভেনিয়া, রোমানিয়া, ড্রাকুলার কাহিনীর জন্য বিখ্যাত। ব্রান কেসেলকে অনেকেই ভয়ঙ্কর ভাবে। প্যারিস ক্যাটাকোম্বস, ফ্রান্স। এখানে লক্ষ লক্ষ মানুষের কঙ্কাল রাখা আছে। অন্ধকার টানেলগুলো অদ্ভুত শোনা যায় বলে দাবি আছে। আওকিগাহারা ফরেস্ট, জাপান। সুসাইড ফরেস্ট নামে পরিচিত। অনেক আত্মহত্যার কারণে জঙ্গলকে খুব ভয়ঙ্কর ধরা হয়। ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি, USA। পুরানো কারাগার, কয়েদিদের আত্মার উপস্থিতি নিয়ে অনেক গল্প প্রচলিত। প্রোভোগ্লিয়া দ্বীপ, ইতালি। ব্ল্যাক প্লেগে মৃতদেহ ফেলা হতো এখানে। বর্তমানে পুরা দ্বীপ ফাঁকা এবং হন্টেড হিসেবে খ্যাত। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা, রাহিল ভাই থেকে পেয়েছি। তিনি পাঠিয়েছেন হন্টেড প্লেস ইন ওয়ার্ল্ড। তো রাহিল ভাইকে ধন্যবাদ। ঘটনাটি আমাদের ভালো লেগেছে, তবে আরও বিস্তারিত বললে আমরা আরও জানাতে পারতাম। তো যাই হোক, ঘটনাটি ভালো ছিল। দেরি না করে চলে যাচ্ছি সেকেন্ড ঘটনায়। পাশেই থাকুন, স্টে উইথ অন্ধকার। তো ফিরে আসলাম দ্বিতীয় ইমেল নিয়ে। তো শুরু করছি। আমি মাহবুব, অন্ধকার টিমের জন্য ঘটনাটির নাম আয়নার মানুষ। রাত তখন প্রায় 2টা। বিদ্যুৎ নেই, পুরো বাড়ি অন্ধকার। সুমন একা বসেছিল ঘরে।
হাতে মোবাইল। হঠাৎ সে খেয়াল করলো আলমারি আয়নায় কিছু নড়ছে, কিন্তু সে তো স্থির বসে আছে। সে ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। ওখানে একজন দাঁড়িয়ে আছে, তার মতোই দেখতে, কিন্তু চোখ দুটো রক্ত লাল। আয়নার সুমন আস্তে আস্তে হাসলো আর ফিস ফিস করে বলল, তুই তো বাহিরে, আমি ভিতরে, এবার জায়গা বদলানোর সময়। হঠাৎ করে লাইট চলে এলো, আয়না ফাঁকা, কিন্তু ঘরে আর সুমন কোথাও খুঁজে পাওয়া গেল না। তো গাইস, এই ঘটনাটি বেশ ছোট ছিল এবং এটা সত্য কিনা জানি না। তো ধন্যবাদ মাহবুব ভাইকে। তো গাইস, আজকে আমাদের হাতে 2টা ইমেলই ছিল। ইমেল সেগমেন্টকে বিদায় দিয়ে দিচ্ছি, কারণ আমি প্রথমে বলেছি যে আজকে আমাদের সেগমেন্ট অত বড় করার ইচ্ছা নেই। তো বেশি দেরি না করে আমরা পরবর্তী সেগমেন্ট নিয়ে ফিরবো। তার আগে বলে দিই, এই সপ্তাহে আমাদের নতুন ইমেলের সংখ্যা খুবই কম, এবং আপনারা চাইলে আমাকে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। অবশ্যই প্রচারযোগ্য হলে আমরা জানিয়ে দেব। এবং আপনাদের আবারও বলে দিচ্ছি, শেষবার মতো ইমেল সেগমেন্ট বিদায় দেওয়ার আগে, আমাদের ইমেলটি ondhokar909@gmail.com ondhokar@gmail.com। আপনারা ভিডিওর নিচে সারা জায়গা জুড়ে দেখতে পারবেন ভিডিওটা। তো বেশি দেরি করছি না, আজকের সেকেন্ড সেগমেন্টে চলে যাই। আজ আমার বেশি অসুবিধা হচ্ছে একা একা পরিচালনা করতে, জানি না কেমন হচ্ছে ঘটনাগুলো। আশা করি আপনারা ভালো লাগছে, এবং ওয়াফি ভাই শিগগিরই ফিরবে। আশা করি পরের সপ্তাহ থেকে আবারও তাকে সেই আগের মতো দেখতে পারবেন। আজ আমি বেশি দেরি না করে চলে যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। স্টেট টিউন উইথ অন্ধকার। গাইস, আমরা থার্ড সেগমেন্টে প্রবেশ করেছি। কিছুক্ষণের মধ্যে আপনারা ঘটনাগুলো শুনতে পারবেন। আশা করি আজকের ঘটনাগুলো ভালো লাগবে আপনাদের। তো আমরা বেশি দেরি না করে শুরু করছি, মেন ঘটনায় চলে যাচ্ছি এখন। তো ভালো থাকবেন, আমি এই ঘটনাগুলোর পর ফিরবো, দেখতে থাকুন অন্ধকার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সালমান হোসেন। সালমান ভাই, একটু জোরে কথা বলতে হবে। কোথা থেকে আসছেন আপনি? আমি গাজীপুর বড়বাড়ি থেকে আসছি। আচ্ছা, গাজীপুর থেকে আসছেন। কি করেন আপনি? আমি মাদ্রাসায় খেদমত করি। মাশাআল্লাহ। মাদ্রাসায় বাচ্চাদেরকে আরবি শিক্ষা দিই। বাহ, চমৎকার। যেমন এই নাজারা, কোরআন শিক্ষা। বাহ, চমৎকার। কায়দা আমপারা, এগুলো আর কি। চমৎকার একটা পেশার সাথে যুক্ত রয়েছেন, শুনে খুব ভালো লাগলো। তো ভূত স্টুডিওর সাথে আপনার সম্পর্ক কতদিনের? ভূত স্টুডিও প্রায় 7 থেকে 8 বছর এরকম হবে। অনেক পুরনো লিসেনার আপনি আমাদের, শুনে আরো ভালো লাগলো। তো এইখানে আসার ইচ্ছে হলো কেন? আসার ইচ্ছে হলো আর কি, আমার অনেক দিকে আগ্রহ আর কি, যে আমার সাথে কি ঘটনা ঘটছে এগুলো আর কি একটু বলি। আচ্ছা, বললে যারা প্রতিষ্ঠিত পুরনো দর্শকরা আছে তারা আর কি এটা শুনতে পারবে, শুনলে ওর মনে আগ্রহী হবে যে না আমরাও যাই। এই জন্য। আপনি গাজীপুর থেকে আসছেন? জি জি, গাজীপুর। চমৎকার। আজকে আমার যে সর্বশেষ বন্ধু, এই বন্ধুটি সেই গাজীপুর থেকে ঢাকার বাড্ডায় এই মুহূর্তে এসেছেন শুধুমাত্র আপনাদেরকে ঘটনাগুলো শোনাতে। আপনারা জানেন যে আগ্রহ স্টুডিওটি বাড্ডায়। এই স্টুডিওতে কিন্তু বরিশাল থেকেও বন্ধুরা এসেছে ঘটনা বলতে। হয়তো ঢাকাতে কোনো এক আত্মীয়ের বাসায় সে ছিল, সে এসেছে শুধুমাত্র এই ঘটনাটা বলার জন্য। বরিশাল থেকে অনুষ্ঠানটা ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে সে সম্ভবত দেখেছিল। দেখার পরে তার মনে হয়েছে যে এই গল্প আমিও বলবো। এবং তাদের সবচেয়ে বড় হচ্ছে, রেডিওতে গল্প বলার একটা আগ্রহ কিন্তু সব মানুষেরই থাকে। কেন বলেন তো? রেডিওটা আমরা ছোটবেলা থেকে শুনে আসি। তো ওই জায়গাটা কিভাবে গল্প বলে মানুষ, কিভাবে আর্জেরা কথা বলে, কিভাবে পদ্ধতি, কোন স্টুডিও থেকে কথা হয়, এটা জানার একটা আগ্রহ অনেকেরই আছে। তা আমি বলবো, জীবনে নতুন নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হলেও একবার হলেও আসেন, আপনার কাছে থাকা গল্পগুলো বলেন। গল্পের সংখ্যা 3টা 4টা হলেই এনাফ। এই ঘটনাগুলো কি হতে পারে? হতে পারে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, হতে পারে কোনো একটা হন্টেড প্লেসের ঘটনা, হতে পারে কোনো একটা লাশ কাটা ঘরের ঘটনা, হতে পারে কোনো একটা ভূতুড়ে ঘরের ঘটনা, বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা যেগুলো আপনার সাথে ঘটেছে অথবা আপনি কালেক্ট করেছেন, যে আপনার বাবার সাথে, মার সাথে, আপনার কাজিনের সাথে, আপনার দাদা দাদুর সাথে, কিংবা আপনার গ্রামের বাড়িতে ঘটেছিল, বা প্রবাসে কোনো একটা দেশের ঘটনা, সেটা আপনি জানেন এবং আপনি শোনার পরে প্রথমবার আপনি ভরকাই গেছিলেন। এরকম যদি ঘটনা থাকে, 3-এর বেশি, 3টা বা 4টা, আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন। রেজিস্ট্রেশন নিয়মটা বারবার বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। এবার চলেন আমরা আমাদের আজকের এই অতিথির কাছ থেকে তার জীবনে কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স শুনে আসি। চলেন শুনি, একদম শুরু থেকে শুরু করবো আমরা। আসসালামু আলাইকুম। এখন আমার প্রথম ঘটনা আমি বলবো। এটা আমার, এটা বেশি পুরনো না, এটা 2015 সালে ঘটনাটা ঘটে। তো এটা যেদিন
ঘটে, এটা প্রায় 12 বছরের মধ্যে এরকম হবে আর কি। তখন আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় আমি হেফজ বিভাগে পড়ি আর কি, হেফজখানায় পড়ি, হেফজখানায় এই আর কি, হেফজখানায় আর কি পড়া মুখস্থ শোনে আর কি হুজুরদেরকে। তো আমাদের বড় হুজুর আর কি সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন আর কি বাইরে এখানে টিউশনি করে ঢাকার দিকে পড়ায়। তো ওদিকে দেখা গেছে ওরকম পড়াইলে ওরকম কেউ স্যালারি দেয় না, ঢাকার দিকে একজনের পড়া দেখে 2000-2500 করে দেয়, তো এদিকে আর কি পড়ায়। তো ওইটা আর কি ঘটে বিকালের দিকে আর কি। তো সপ্তাহে একদিন তো ভালো মন্দ মাদ্রাসায় রান্না বান্না করে, তো একদিন আর কি গোস্ত মাংস পাকাইছিল আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে হুজুরের ওয়াইফও ছিল, ও মাদ্রাসায় আর কি হুজুরের ওয়াইফ থাকে, আলাদা একটা রুম আছে, আলাদা ওয়াইফ রুমে হুজুরের ওয়াইফ বাচ্চা কাচ্চা থাকে। তো ওদিনকে আর কি খাওয়া দাওয়ার খাওয়ার পরে হুজুরের ওয়াইফ প্রতিদিন আসরের পরে আর কি ছাদে যায়, 2 তলা মাদ্রাসা, ছাদে যায় একটু ঘোরাফেরা করে। তো ওদিন আর কি ঘোরাফেরা করলো, সাথে কাপড় টাপড় লাড়ে আর কি, লাড়ার পরে মাঝে মাঝে হাতে যায় কাপড় লাড়ে। ওদের আর কি দেরিতে গোসল করলো, দেরিতে গোসল করার পরে সাথে আর কি কাপড়গুলো আনলো। তো ওদিন আর কি আনতে আনতে একটু সন্ধ্যা হয়েছিল, একটু সন্ধ্যার দিকে দেরি হয়েছিল আর কি। দেরি হইলে উনি ঘরের ভিতরে আইসা কারোর সাথে কথা বলে না, কেমন জানি অদ্ভুত আচরণ করে। ওনার যে ছেলে মেয়ে আছে, ওনার ছেলে মেয়েকে বলে যে এই তোরা ঘরে কেন, যা তোরা বাইরে যা। তো ওনার আবার আমাদের বড়দের একটা ভাইয়া ছিল, নাম হলো জিয়া, একটু পাগলামি টাইপের হাবা গাবা আর কি। আমরা ওনার আর কি পাগলা বলে আর কি ডাকতাম, মজা করতাম আর কি। উনি বেশি একটা বুঝে না, ভালো মন্দ আর কি বুঝে না। তো উনি ওনার বলতেছে, ভাবি আপনার বাচ্চা কাচ্চা এরকম করতেছেন কেন? তো ওনারও জারি মারতেছে, কয় তুই কে, এখান থেকে ঘরেতে পারা, এই ঘর আমার। তো এমন কইরা ওনাকে ঝাড়ি মারতেছে, উনি ওপরে বুঝে না যে না জিনিসটা কি হয়েছে, কিছু বুঝে নেই। তো আমাদের যে মাদ্রাসার চারদিকে যে দেওয়াল, এই দেওয়ালের পিছন দিয়ে আর কি, জানালার দেওয়ালের পাশ দিয়ে পিছনে ফাঁকা আছে আর কি, জায়গাগুলো মাটি থাকলে জায়গায় কিছু গাছ লাগানো হয় আর কি, যেমন এই যে রসুন গাছ, পরে আদার যে মুখগুলা বাড়ায়, এই মুখগুলা যদি ওখানে দিই তাহলে ওখান থেকে মাটি থেকে গাছের বাড়ায়, মাথা বাড়ায়। আমার দিকে যে পানি দিতে যাই, পরে মাঝে মাঝে আবার ধনিয়া পাতা গাছ লাগাই। তো এমন করে ওদিনকে বিকালের দিকে আর কি, ওদিনকে রাত পার হওয়ার পরে পরের দিন বিকালের দিকে আমরা ওইদিকে গেলাম, যা পানি মুনি দিই। তো দেখতেছি বড়জের ওয়াইফের দরজা লাগানো, ভিতরে উনি একা একা মাথা যা চিরুনি আশ্রয়তেছে, আয়না দেখতেছে আর গীত গাইতেছে, মহিলার যে গীতগুলা গীত গাইতেছে। ওদিকে আবার জানলা খোলা ছিল, আমরা ওদিক দিয়ে 4-5 জন গেছিলাম, 4-5 জনের মধ্যে আমিও ছিলাম। ওদিক দিয়ে যাওয়ার পরে পানি মুনি দিতেছি, আমরা ওনারা বলতেছে আর কি যে কাকি আপনি যে চলে আসতেছেন জানলা মোলা খোলা কেন? আমরা একটু মজা টজা করছিলাম আর কি। তো আমরা তো জানি না যে ওনার গায়ে যে জিন ভর করছে, এটা আমরা জানি না। তো উনি খুব রেগে গেল, রেগে বলতেছে, কিরে তোদের কত বড় সাহস, আমাকে এগুলো বলিস? হ্যাঁ, এগুলো বলার পরে উনি আমাদেরকে দৌড়তে আইসে আর কি, জানলার মধ্যে দিয়ে দৌড়তে আইসে। জানলার তো লোহার গ্রিলের হাত ঢুকলে আর বাকিগুলো ঢুকে না। তো মাদ্রাসার যে ওয়ালগুলো তো বড়, এই ওয়ালের রেখার পিছনে আমরা ছুটে পড়ছি, হাত ওদের ঢুকার পরে আর অর্ধেক ঢুকে না হাত, তো ধরতে পারে তোদেরকে বড় ধরবো আমি। আমরা বললাম আচ্ছা ঠিক আছে 2 দিন। আর 2 দিন কি করবেন? 2 দিন এই কথা বললে আমরা ওখানে পানি মুনিতে হাসতে হাসতে আয়া বললাম। আচ্ছা মাদ্রাসা আর কি, প্রত্যেকটা মাদ্রাসায় একটা নিয়ম আছে আর কি, নামাজের মাগরিবের নামাজের আগে আর কি দোয়া হয়, দোয়ার জন্য উজু টুজু করতে হয়। উজু করতে হইলে আমরা উজুখানে গেলাম। ওই মাদ্রাসায় বাথরুম ছিল 2টা, একটা হলো ক্লাসরুমের সাথে দিয়া, আরেকটা ছিল বড় যে ওয়াইফের যে বাসাটা, বাসার দরজার সাথে একটা বাথরুম ছিল। তো সবাই 2টা বাথরুমে তো ছাত্র অনেকজন মিল করে হয় না, এই বাথরুমে অনেকজন সিরিয়াল আছিল। আমি গেলাম, আমি বললাম যে ভাই আমার একটু সিরিয়াল দে। উনি বলতেছে না তুই সিরিয়াল পাইবি না, আমরা আগে আইসি তুই পাইবি না, তুই ওই বাথরুমে গেলে সিরিয়াল পাইবি। তো আমি ওই দিক দিয়ে ওই বাথরুমে গেলাম, দেখলাম যে একজন আছে, মানে উনি ভিতরে আছে আর কি, আরেকজন আছে ওর উপরে আমি। তো ও গেলেই এরপরে বাড়াইলে আমি যাইতে পারবো। তো বাড়াইলো, ও গেল, যাওয়ার পরে ও বাড়াইলো, পরে আমি গেলাম, যা হুজুর কইরা আমি বাড়ামো। বাড়ানোর সময় দেখি তো হুজুরের ওয়াইফ আর কি সামনে খার হাল লাড়ি নিয়া, হুজুর ভাই বলতেছে কিরে কেন কই বলাইবি? আমি কই বলো মানে? কয় যে আমার জানলাতে আমরা মজা করলো বেঙ্গাইলি কেন কই যাবি?
তো এই কথা বললাই আমার দিল পিটানি শুরু করলো, লাঠি দিয়ে ধারসে পিটানি শুরু করলো, পিঠের মধ্যে বাড়ি লাগলো, একটু পিছিয়ে লাগলো, রান্না টান্না লাগছিল, একটু ফুলেও গেছে মাঝে। পরে কান্না করলাম, কান্না করে দৌড় দিয়ে গেছি খেলার সময়। সবাই যা বললাম, দেখ তোরা ব্যাঙ্গাইছস, আমি খালি হাসছি, এই লেগে বাড়িটা আমার উপর পড়লো। হ্যাঁ কয় আরে বাদ দে, এ বড় ধরে এরকম। এমন করে ওদিন গেল গা, ওদিন আর কি রবিবার সোমবার গেল। ওদিনকার রাইতে হুজুর আসলো, হুজুর আসলে বড় হুজুরে বললাম যে হুজুর দেখেন উনি তো এরকম এরকম চলে আসতেছিল, আমরা যেরকম কথা বলছি এই জন্য এরকম ধরে মারলো। হুজুর কাছে এটা দেখবো না, সমস্যা নাই, কি লেগে মারলো আমার কাছে বললো না। এই কথা বইলা হুজুরও নামাজ কালাম শেষ করে ওদিনকা ঘরে যায় ওনার সাথে কথাবার্তা বলছে। রাইতে খাওয়া দাওয়া করছে, রাইতে কিছু হয় না, কোনো কথাই বলে না। খাওয়া দাওয়া করে একসাথে ঘুমাইলো রাইতে 2টার দিকে না 1:30টার দিকে, 2টাই হইব মনে হয়, 2:20 অথবা 10 এমন হইব। হুজুরে রুমটা খুইলা ও মানে ওরা চিলেন শুরু করছে, বলছে এই মেরে লেলো। পরে আমরাও দরজা মনে খুলে বাড়ালাম যে হুজুর কি হইলো। তো হুজুর বলতেছে আমার ওয়াইফ বডি নিয়ে আমার কূপ দিতে চাইতেছিল, আমার গলা টিপে মারতে চাইছিল। আমরা গেল কেন এমন করে, কেন কয়দিন ধরে তেমন আসলো না, এমন করে কেন? হুজুর বলতেছে কয়দিন তো আমি আসিলাম না, আমি তো ঢাকার দিকে পড়াইতে যাই, পড়াশোনা করিয়া পোলাপার পড়াইতে যাই, টিউশনি করাই, তোরা আসিলে তোরা কইতে পারবি। পরে আমরা কইলাম যে হুজুর উনি তো ছাদে গেছিল, ছাদের থেকে এর আগে তো এমনি এমনি মাগরিব আজান আগে আসা পড়ে, দুদিন আর আসে নাই, ওই দিনকে মাগরিব আজানের পরই আইছে। আসার পর থেকে এমন অদ্ভুত আচরণ করতেছে, সবার সাথে এমন করতেছে, জিয়া কাকারও ইয়ে করে মায়ের দূর শুরু করে টাকা থেকে শুরু করছিল না। পোলাপান্ডা বলে যে কিরে তোরা ঘরে থেকে বাড়া, তোদেরকে আমি ইয়ে করবো না। ওরা দেখা গেছে মাঝে মাঝে মাগরিব আজান দিলে নামাজ কালাম পড়ে তসবিহ করে জিকির করে, পরে 7টা বাজে 7:10 বাজে আবার চিল্লাচিল্লি শুরু করে। তো এমন করে ওদিনকে হুজুর বুঝলেন না কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে, এই জন্য এমন হইতেছে। পরে হুজুরে এক কবিরাজের এক ভাইয়ের হুজুরের এক পরিচিত আর কি, যে মাদ্রাসা এখানে যখন পড়াইতে আসতো, পড়ানোর পর এদিকে এক মাদ্রাসা থাকতো আর কি। 2-3 দিন থাকার পরে এখানে তো 2-3 দিন টিউশনি করতো, টিউশনি গুলো 2 দিন অসম্ভব পড়তো না, রবিবার সোমবার আর একটা করতো বুধবার। এই 2 দিন করার পরে পরিচিত এক মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকতো। ও মাদ্রাসা হুজুর ফোন দিল যে হুজুর আমার ওয়াইফ এমন কি জানি অদ্ভুত আচরণ করতেছে, পোলাপার সাথে এরকম করতেছে, ঘর থেকে বাইরে বাড়ায় না, ঘর বন্ধ করে রাখে, মানে শুধু আনতে জানতে চিল্লায়, যারা পায় তারে ধাক্কা দেয়, মারধর করে, মুখ দিয়ে বকাবকি করে। তো হুজুর বললো দেখেন এটা হয়তো জিনের আসর টসর হইতে পারে, আপনি একটা কবিরাজ দেখেন, একটা হুজুর দেখেন, আলোচনা করেন। হুজুর নাম্বার দিল, ওনার সাথে যা কথা বললো, উনি বললো যে তাহলে আপনি আসেন, আসার সময় একটা আলামত নিয়ে এসে। ওরা বলতেছে কিসের আলামত? হুজুর বলতেছে যে উনি মাদ্রাসা কোনো একটা মাটি নিয়ে আসলে হবে, আপনি যেখানে থাকেন আশেপাশে চারদিকে বাউন্ডারির ভিতরে যে মাটিটা আছে মাটিটা নিয়ে এসেন, আর নাইলে উনি যেসব জায়গায় বেশি চলাফেরা করে ওখানকার কোনো বালু অথবা মাটি অথবা ইটকা নিয়ে এসে। তো হুজুর বললো যে উনি যেহেতু চলাফেরা করে, ছাদে চলাফেরা করে বেশি, কারণ পর্দাশীল মানুষ, মাদ্রাসার উনি তো বাইরে যাওয়ার ইয়া না, আসলে আগে ছাদে একটু ঘোরাফেরা করে, কাপড় চোপড় লারে। তো ছাদের কিছু বালু আছিল, ঝাড়ু দিয়ে কিছু বালুগুলা ওনার কাছে নিয়ে গেল। ওই কবিরাজে বালুগুলা ওনার মন্ত্র দ্বারা পড়লো আর কি, পইরা দেখলো যে না ওই ছাদে কিছু অদ্ভুত জিনিস আছে, ওনার গায়ে ভর করছে। তো ওই হুজুরে আরো 2জন ছিল, লোক আছিল, ওনাকে মাঝখানে বসাইয়া হুজুরের যে পরিচিত কিছু জিন আছে হুজুরের কাছে থাকে, ওদেরকে একজনকে হাজির করলো। হাজির করে হুজুর সালাম দিল। হুজুর বললো যে ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর একটা সমস্যার জন্য আপনাকে হাজির করা হয়েছে। তো সমস্যাটা হলো ওনার ওয়াইফকে নিয়ে, ওনার ওয়াইফকে যদি আর কি কয়দিন ধরে কেমন জানি আচরণ করতেছে, কালকের আগের দিনে বলে ওনার সাথে একটু ঝামেলা করছিল, ওনার গলা টিপানোর তাও নিয়েছিল ওটা মারার জন্য। উনি সজাগ পেয়েছে দেখে আর কি কোনো মতে ইয়ে করতে পারছে। তো আজকে তো খুব রাগারাগি করতেছে, এই জন্য আর কি আপনার কাছে আসা, আমার কাছে আসা। এখন আপনাকে আমি হাজির করছি, এখন একটু যদি বলতেন কি হয়েছে বিষয়টা। তো হুজুরের জন্য অনেক দক্ষ ছিল, অনেক ভালো, সবকিছুই কাজ করে দিত। উনিও আসন দিয়ে বৈশা মন্ত্র কি জানি পড়তেছিল, চুপচাপ করে চোখ বন্ধ করে মন্ত্র পড়তেছিল। হঠাৎ করে চোখ খুইলে আর কি বলে যে ওনাকে তো জিনে ধরছে 7টা জিনে ধরছে। তখন কাঙ্গুর হুজুরে বুঝছে যে না 7টা জিনে ধরার কারণেই মাগরিব আজানের সময় নামাজ কালাম পড়ে আর কিছু জিন রাগান্বিত হয়ে যায়। পরে এই হুজুরে ওই জিনকে বলতেছে যে হুজুর এই কবিরাজকে জিনকে হুজুর বলে আর কি। হুজুর 7টা জিনে ধর, 7টার মধ্যে কি মহিলা আছে? মহিলা আছে 1জন, আর বাকি 6জনই পুরুষ। এই পুরুষের থেকে 2জন হইল খুব শক্তিশালী, আর বাকিরা একটু দুর্বল, এই আর কি। এখন বলতেছে যে হুজুর তাহলে কি ওদের কি
সারানো যাইবো কিনা। সারানো যাইবো, আমি একটা তেল পরা দিয়ে দিই, এই তেল পরাটা ওনার কাছে ছিটাই দিলে আর তোমার কিছু তাবিজ আছে, এই তাবিজ 5টা তাবিজ দিবে, একটা তাবিজ গলার মধ্যে পরাইতে হইবে আর 4টা মাদ্রাসার চারিদিকে পুঁতে দিতে হইবে। তো এই মিলে কাজগুলো আমরা হুজুরকে বলে দিল। ওই হুজুর ওই দিনকে রাত 12টার সময় আমাদের ওখানে গেল, যায় টোকামোকা দিল, আমরা গেট খুললে আমাদেরকে নিয়ে একটা কথাবার্তা বললো, যে হুজুর বললো যে আজকে রাতে আর ঘুমাইস না, একটা কাজ আছে, এই কাজটা করতে হইবে। কারণ তোদের আমরা হুজুরের ওয়াইফটাকে কাকি বলে ডাকতাম, তো তোদের কাকির তো অবস্থা খুব না, খুব চিল্লাচিল্লি করতেছে, যতদের সম্ভব ওনাকে ভালো করা দরকার। আমরা বললাম তাহলে হুজুর তাহলে কি করা লাগে বলেন। হুজুর বললো যে মাদ্রাসায় সাফল আছে কিনা। আমরা তো বলি হুজুর না, সাফল তো নাই, কোদাল আছে। হুজুর কই না, কোদাল ধরবো না, সাফল লাগে। আশেপাশে বাড়িতে গেলাম, আশেপাশে বাড়ি আসছিল, বাড়িতে সাফল নিয়ে আসলাম। ওরা এরা কইলো যে কেন সাফল লাগবো কেন, আমরা বললাম কাজ আছে তো, এই কথা বলে নিয়ে আসলাম, সকালে দিয়ে যাবো বললাম। 4-5 জন নিয়ে এসে পর হুজুর বললো যে এই সাফল দিয়া মাদ্রাসার চারিদিকে যে দেওয়ালটা আছে, এই দেওয়ালের যে মাটিগুলা, ভিতরে যে মাটিগুলা, এই মাটিগুলা সাফল দিয়ে 1 হাত পরিমাণ গাঁথতে করে এর মধ্যে হাত ঢুকাই দেখতে হবে যে 1 হাত পরিমাণ হয়েছে কিনা। যদি হয় তাইলে এটার ভিতরে পরে একটা তাবিজ ফলাইতে হইব, কাজ করতে হইব 3 জন, একজন তাবিজ ফলাইবো, ফালাই এটার মাটি দিব, আরেকজন আজান দিব, এই আজানও শেষ হইব, এই মাটি দিয়েও শেষ করতে হইব। তার যে সাফল দিয়ে কাতা দিছে ইয়ার করতে পারে, 3 জনই উজু কইরা এই কাজটা করতে হইব। হুজুরাঙ্গ সবকিছু নিয়ম কানুন বইলা দিল, এর মধ্যে আমিও ছিলাম, সবাই মিলে কাজকর্ম করলাম, উজু করলাম, আজান দিয়ে চারিদিকে এটা পোতা পুঁতি কইরা তাবিজ গুলো পুঁতে দিলাম। তো ওদিন হুজুর বলতেছে, আমরা কই দিল হুজুর আমি ঘুমাই পড়ি, রাত বাজে 2টা 2:30টার মতো বাজে। হুজুর না এখন ঘুমাই গেলে সমস্যা, ঘুমাইস না, ফজর আজান আগ পর্যন্ত জাগ না থাক, আর একটা কাজ আছে। আমরা বললাম হুজুর কি কাজ, কয়টা ফজর আজানের সময় হইলেই আমি বলে দিব, এর আধা ঘন্টা আগেই বলে দেবো, এখন একটু খাওয়া দাওয়া কর, দোকান থেকে কিছু কিনাই না, খাওয়া দাওয়া কর। হুজুর টাকা দিল, আমরা দোকান থেকে কিছু কিনে না, খাওয়া দাওয়া করে আলোচনা করতেছি। আমরা কই আলোচনা করতেছি না কি কাজ, এত দেরি কি কাজ হইতে পারে। ফজর আজানের আধা ঘন্টা 1 ঘন্টা কিছু কিছু ফজর আজান কিন্তু কিছুর মধ্যে দিয়ে দিব। ওনার মধ্যে তোকে মধ্যে দেখেছি ভালো শুদ্ধভাবে আজান পারো 2 জন লাগবে আমার কাছে, আমার ঘরের ভিতরে আইবি, আর বাকিরা তোর ওই যে কাকি যা আছে ওনার দূরে রাখতে। তো যেই কথা সেই কাজ, ফজর আজানের সময় হইল, আমরা 8 জন 9 জন গেলাম, হুজুরের ভাইও আছিল, ওনারা সহ মিল্লা 2 জন যে আজান পারে, 2 জন 2 দিকে আসছিল, 2 দিকে থাকা, একজন ডান দিকে একজন বাম দিকে, মাঝখানে এটা হলো পূর্ব দিকে আর কি, বুঝুন যেদিকে ফিরে নামাজ পড়ে আর কি, ওদিক ফিরে কইরা ওনার মাঝখানে বসায়া ওনার গলাবে তাবিজটা বাংলার মসজিদে আজান শুরু হয়েছে, ও চিল্লাচিল্লি শুরু করছে, আমার স্যার ও চিল্লাচিল্লি শুরু করছে। পরে ওই কবিরা যে বলে দিছিল যে চিল্লাচিল্লি যখন শুরু করবো, আওয়াজ দিব, তখন গায়ে এই যে পরা তেলটা গায়ে ছিটাই দিবেন, এই পরা তেল নিয়ে গায়ে ছিটাইছে, ছিটানোর পরে চোখে পড়ছে। এখন তো খাঁটি সরিষার তেল অনেক জাহাজ, এটা শরীরের মধ্যে লাগলে চোখ টোক জ্বলা শুরু করে, ওনার চোখও সব লাল হয়ে গেছে। লাল হয়ে গেলে 7টা জিন ছিল, 7টা থেকে অনেকটি চলে গেছে, মাঝখানে 2টা আছে আর কি। 2টা থাকা সত্ত্বেও উনি খাটের মধ্যে শুয়ে গড়াগড়ি করতেছে, মানে শরীর জিমাইতেছে আর কি, কথা বলতে পারতেছে না, চোখগুলো কমলাই দিতেছে, জিমাইতেছে। পরে আমরা সবাই শুয়ে গেলাম, শুয়ে গেলে ঠিক আছে তোরা জাগা যাই রেস্ট টেস্ট নি। ওরা ওদিনকার রেস্টের হয় নাই, ফজরের পরে ক্লাস টাইমের ইয়া তো হ্যাবজে করি, পড়া শোনাই তুই, আমরা এগুলো থাকে এখন আর ঘুমাই নাই, দরকার কি আর ঘুমানো দরকার নাই, পরের দিন ইয়া করে ঘুমাবো। তো ওই দিন আমরা যে ক্লাসে ইয়া করলাম, ফজর নামাজ পড়াই ক্লাসে বসে উঠলাম। এরপরে ওই 2টা জিন, 2টা না 3টা জিন আসলে, ওটা যায় না, শক্তিশালী তো যায় না। ওরা বলতেছে যে আমি যাবো না। হুজুর বলতেছে কে যাবি না কে, এই হুজুর এত বড় তরবির পড়া আমি জানলাম তুই যাবি না, বাকিটা গেছে তুই যাস না কে, কয় না আমি তোকে কয়েকটা পোলাবান আছে, ক্ষতি করে পরে যাবো। হুজুর কই কে, ক্ষতি করবি কে, হ্যাঁ তোর কি করছে, এটা কইতেছে কি করছে, আবার জিজ্ঞাসা কি করছে, কয়দিন আগে ওই চিপা দিয়ে ঢুকছে, ঢুকে আমার লগে ভেঙ্গি করতেছে। আমি তো একটু জায়গা ধরতে পারলাম না, ধরতে পারতাম তাহলে অবস্থা খারাপ করে দিতাম। কয় না তোকে বলা আমরা সবটা ক্ষতি করে পরে যাবো। এখন হুজুর বলতেছে ক্ষতি করে যাবি, ক্ষতি করিস না, ছোট পোলাপান বুঝে নাই, কয় না না বুঝে নাই, না বুঝে নাই, এরকম করে জানিয়ে দিতেছে। হুজুর বলতে আচ্ছা তুই থাক, আমি যা করে লইতেছি, এগুলো তো সামনাসামনি কথা বল। হুজুরের ভিতরে যা খেলার সময় বাড়ি দিল, কইলো যে এই তোমরা কে কে আসো, আর কালকের আগের দিন ওই চিপাতে ঢুকছিল কে কে, তুই কি আমার ওয়াইফের সাথে ভেঙ্গি করছো কে কে, আর উঠো। তো আমরা 2 জন আবার উঠি না ভয়ে, হেরা 2 জন 3 জন উঠে পড়ছে, ওইটা বলতেছে যে হুজুর হেরা বাঁচিল। পরে আমরা উঠলাম, ওইটা আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যা বললো যে যাই কোনো কথা বলবি না, যাই আর ভাইয়া ধরবি, ভাইয়া ধরে সবার
আমরাকে মাপ চাইবি, পরেরটা পরে দেখা যাইব। পরে আমরা সবাই গেলাম, যাই পাও ধরা শুরু করলাম, আমাদের মাফ করে দেন। ওর যিনি বলতেছে না তোদেরকে মাফ করবো না, তোরা এমন ইয়া করছস, হ্যাঁ আমার লগে করছস, আমার বড় ভাইয়ের লগে করছস। ওই 7টা দিনের মধ্যে থেকে 2জনে ভাই আসছিল, একজন আপন ভাই, একজন বড় ছোট ভাই, তো 2টা ভাই ওরা সাথে বড় করছে। ওরা বলতেছে না তোদের ক্ষতি করে পড়ে যাও, পরে হাত দিয়ে দেখা সবচেয়ে বেশি ক্ষতি করবে এই ছেলেটা বেশি ইয়া করছে এই ছেলেটা। হুজুর কয় না না এটা ক্ষতি করো না, ছোট পোলা মাদ্রাসা পোলা বান, তুমি ওদেরকে মাফ করে দাও। ওরা মাদ্রাসা পোলা বান তো প্রতিদিন নামাজের আগে দোয়া দূরত পড়ে, দোয়া করে তোমার জন্য দোয়া করবো, এবার মতো ছেড়ে তো পরবর্তী যদি করে তার তুমিও শাস্তি দিবে আমিও শাস্তি দিব। এই কথা বলার পরে জিনেদা বললো যে আচ্ছা ঠিক আছে এবারের মতো ছেড়ে দিলাম, যদি এর পরের বার যদি এরকম কিছু হয় এটার জন্য তুইও যাই থাকবি, তোর পোলাপানও যাই থাকবি। এই কথা বইলা চলে গেছে। চলে গেলে আর একটা আছে, ওটা যাইতে চাইতেছে না, ওটা কয় না সবার গুলাই সবাই ইয়ে করছে, তা আমার তুই ইয়ে করবি না, তোমার আবার কি লাগবো, কয় আমারে তুই আজকে রাতে যে জায়গায় ছাদে হ্যাঁ উঠে ওই জায়গায় যায় আমারে ভাত দিয়ে আইবি, ভাত গোস্ত দিয়া ভাত দিবি, গোস্ত ভাতটা পুরো মাখাই দিয়ে আইবি, মাখাইটা সুন্দর মতো ছাদে রাই খাইবি। পরের দিন ফজরের নামাজের পরে নিয়ে আইবি, পরের দিন ফজর নামাজের পরে নিয়ে আইবি। এই কথা বলার পরে আমরা হুজুরের ওই দিনকে রান্না বান্না করলো, রান্না বান্না কইরা পরের দিন সকালবেলা আর কি সকালবেলা রাতের দিকে সাথে যায় ওটা মাখামাই কইরা দিয়েছে। ওরা বলছিল যে দিয়ানোর সময় আর তুই পিছে তাকাইবি না, পিছে তাকাইলে সমস্যা নেই। তো উনিও যে এটা করলো, দিয়ে আসার পরে ওর আর কোনো সমস্যা নেই। পরে 3-4 দিনের মধ্যে উনি ঠিক হয়ে গেছে। সপ্তাহখানিক আর কি জ্বর ছিল, তো আমি আর কি ডরে ওনার সামনে যাই না, আমার মায়ের জোর করছিল তো ডরের সামনে যাই না। তো ওদিনকা একদিন আমার দোয়া ধরে লেছে, বলেছে কি সালমান তুমি এত ভয় পাও কেন, ভয় পাই গেলে দিতে চলে যাও কেন। আমি বললাম যে আসলে আপনি তো আমার কয়েকদিন আগে বাড়ি মারছিলেন, পিঠটার মধ্যে এখনো ব্যথা, আমি বাড়ি মারবো কেমনে তোমার, আমি তো ওই দিন অসুস্থ ছিলাম মধ্যে বাড়ি মারছিলেন, এখন ওনার তো এটা মনে নাই। তো ওইভাবে আর কি আমার প্রথম ঘটনাটা শেষ হয়। এখন আমার দ্বিতীয় ঘটনা শুরু করতেছি। দ্বিতীয় ঘটনা তো ভিডিওটি বেশ বড় হয়ে গেল, আছে এত বড় করার ইচ্ছা ছিল না, তাও গাইস করলাম। তো আর বেশি কথা না বলে আজকে বিদায় নিয়ে নিব। বিদায় নেওয়ার আগে ওয়াফি ভাইকে আরেকবার স্মরণ করে আপনাদেরকে বলছি, সে আশা করি পরের সপ্তাহে চলে আসবে, তাকে আবারও যথারীতি পেয়ে যাবেন। তো আমাদের আজকের সেকেন্ড সেগমেন্টও শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিবেন। আর ফেসবুক থেকে শুনে থাকলে দয়া করে ফলো দিয়ে একটি লাইক করে শেয়ার করবেন। আপনাদেরকে ধন্যবাদ আজকের এপিসোডটি শোনার জন্য। আর যদি কোনো মন্তব্য থাকে বা আপনারা যদি কোনো ঘটনা পাঠাতে চান বা আমরা কোনো জায়গায় যদি অন্য কোনো সংযোজন বা বিয়োজন করতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ইমেলটিতে পাঠাতে পারেন আপনাদের কথাবার্তাগুলো। ইমেলটি হচ্ছে onthokar@gmail.com onthokar@gmail.com তো আজকের জন্য সরাসরি আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। ভিডিওটি বেশ লম্বা হয়ে গেছে, আজকের ঘটনাটা বেশ ভালো ছিল এবং বড় হয়েছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে উইথ অন্ধকার টিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক এবং অন্ধকার টিমের পাশে থাকবেন আশা করি। দেখা হবে নেক্সট এপিসোডে যথারীতি একই সময়। আজকের ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন, আপনারাও সমর্থন চালিয়ে যান। আর আবারও যথারীতি পরবর্তী বৃহস্পতিবারে ফিরবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।